গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ফুড এসআই এবং ক্লার্কশিপ এক্সামের জন্য জিকেজিএস এর ওপর থেকে 3 নম্বর সেটের ক্লাস থাকছে। তো এর আগে অলরেডি জিকেজিএস এর ওপর থেকে দুটো সেটের ক্লাস নেওয়া হয়ে গেছে। যদি না দেখে থাকো, এই চ্যানেলে কিন্তু রেকর্ডেড ভিডিও প্রোভাইড করা আছে, অথবা ওপরের আই বাটনে যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ তার উপর ক্লিক করে কিন্তু তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে 3 নম্বর সেট জিকেজিএস এর ওপর থেকে। 3 নম্বর সেটের ফার্স্ট যে কোশ্চেনটা থাকছে, সিন্ধু সভ্যতা অথবা হরপ্পা সভ্যতা কোন যুগের? প্রাচীন প্রস্তর, তাম্র প্রস্তর, প্রস্তর যুগের না নব্য প্রস্তর যুগের? তো সিন্ধু সভ্যতা হলো তাম্র প্রস্তর যুগের, অর্থাৎ তাম্র প্রস্তর যুগের শেষের দিকে সিন্ধু সভ্যতার উৎপত্তি হয়, অর্থাৎ প্রোটো হিস্টোরিক পিরিয়ডে কিন্তু সিন্ধু সভ্যতার উৎপত্তি হয়। আর তাম্র প্রস্তর, প্রাচীন প্রস্তর, প্রস্তর আর নব্য প্রস্তর, এই চারটে যুগ এগুলো আসে কিসের মধ্যে? প্রি হিস্টোরিক পিরিয়ডের মধ্যে। তো এগুলো অলরেডি তোমাদের ইতিহাসের ক্লাসে পড়িয়েছি, যদি না দেখে থাকো ইতিহাসের ফাউন্ডেশন ব্যাচ দেখবে, এই চ্যানেলের প্লেলিস্ট অপশনের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ইতিহাসের ক্লাসগুলো দেখে নেবে। তো এখানে সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতার প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কিছু ফ্যাক্ট তোমাদের এখান থেকে ডিসকাস করে দেবো। এই যে সিন্ধু বা হরপ্পা সভ্যতা, এটা তাম্রপ্রস্তর যুগের একটা সভ্যতা। এইখান থেকে কোশ্চেন দেয় যে সিন্ধু সভ্যতার প্রথম খনন কার্য কে করেন, বা সিন্ধু সভ্যতার খনন কার্য কে করেছিলেন। তো এই কোশ্চেনটা যদি দেয় তখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জন মার্শাল। জন মার্শাল কিন্তু সিন্ধু সভ্যতার খনন করেন। জন মার্শাল একজন ছিলেন, এনার আন্ডারে ছিল আরো অনেক ব্যক্তি। সাপোজ তোমরা এটা ধরে নিতে পারো যে কোনো একটা মন্ত্রীর আন্ডারে বা কোনো একটা মিস্ত্রির আন্ডারে আরো লেবাররা কাজ করে, ঠিক তেমনই ধরে নিতে পারো যে জন মার্শাল একজন ছিলেন এবং এনার আন্ডারে আরো অনেকে ছিলেন, যেমন রাখাল দাস ব্যানার্জি, তারপর দয়ারাম সাহানি, গোপাল চন্দ্র দাস, গোপাল দাস মজুমদার। তো এনারা কি ছিলেন? এনারা ছিলেন জন মার্শালের আন্ডারে, এনারাই কিন্তু খনন করেছিলেন। সুতরাং যদি কোশ্চেন দেয় যে সিন্ধু সভ্যতার খনন কার্য কে করেছিলেন, তখন অ্যান্সার হবে জন মার্শাল। এবার যদি স্পেসিফিক করে দেয় তখন অ্যান্সার যেটা জানতে চাইছে, হরপ্পা সভ্যতা জানতে চাইলে হবে দয়ারাম সাহানি, সিন্ধু মহেঞ্জোদড়ো জানতে চাইলে হবে রাখাল দাস ব্যানার্জি। তো তখন সেইভাবে তোমরা অ্যান্সার করবে। তো এখানে জন মার্শাল নেতৃত্বে ফার্স্ট যে সভ্যতাটা, ফার্স্ট যে জায়গাটা সিন্ধু সভ্যতার মধ্যে খনন কার্য হয়, সেটা কি? সেটা হলো হরপ্পা সভ্যতা। কবে খনন হয়? 1921 সালে ফার্স্ট খনন কার্য হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা একটা বড় একটা এরিয়া, সেই বড় একটা এরিয়ার মধ্যে একটা ছোট এরিয়া হলো কি? ছোট এরিয়া হলো হরপ্পা। তাহলে হরপ্পার খনন কার্য শুরু হয় কবে? 1921 সালে। হরপ্পার খনন কার্য কে খনন করেছিলেন? হরপ্পা খনন করেছিলেন দয়ারাম সাহানি। জন মার্শালের নেতৃত্বে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার খনন কার্য করেছিলেন। হরপ্পার কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা অবস্থিত রাভি নদীর তীরে। রাভি নদীর তীরে হরপ্পা অবস্থিত। হরপ্পা বর্তমানে কোথায়? পাকিস্তানে মন্টেগোমরি জেলায়। পাকিস্তানে মন্টেগোমরি জেলায় বর্তমানে হরপ্পা সভ্যতাটি অবস্থিত। এর ঠিক পরের বছর 1921-এর পরের বছর 1922 সালে সিন্ধু সভ্যতার দ্বিতীয় জায়গা, তার নাম কি? তার নাম হলো মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়ো। এই মহেঞ্জোদাড়োর খনন কার্য করা হয়। মহেঞ্জোদাড়োর খনন কার্য কে করেন? মহেঞ্জোদাড়োর খনন কার্য করেন রাখাল দাস ব্যানার্জি। রাখাল দাস ব্যানার্জি এই যে মহেঞ্জোদাড়োর খনন কার্য করেন। তো এই মহেঞ্জোদাড়ো যে সভ্যতাটা, এটা বর্তমানে কোথায় অবস্থিত? এটাও কিন্তু বর্তমানে পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের কোথায়? পাকিস্তানের লারকানা। এক্সাক্ট জায়গা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। পাকিস্তানের লারকানা জেলায় মহেঞ্জোদাড়ো বর্তমানে অবস্থিত। এবং এই যে মহেঞ্জোদাড়ো, এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা সিন্ধু নদীর তীরে বেস করে গড়ে উঠেছে, অর্থাৎ ইন্দাস রিভারের তীরে এটা অবস্থিত। মহেঞ্জোদাড়োর কে আর একটা নামে ডাকা হয়, বা একে মহেঞ্জোদাড়োর অর্থ কি কোশ্চেন দেয়। তো মহেঞ্জোদাড়োর অর্থ হলো মাউন্ট অফ ডেড। কোশ্চেন দেবে মাউন্ট অফ ডেড সিন্ধু সভ্যতার কোন জায়গাকে মাউন্ট অফ ডেড বলা হয়? অর্থাৎ বাংলায় একে কি বলা হয়? একে বলা হয়
মিরিতের স্তূপ। তো সিন্ধু সভ্যতার কোন অংশকে বলা হয় মিরিতের স্তূপ? অ্যান্সার হবে মহেঞ্জোদারোকে বলা হয় মিরিতের স্তূপ। আর এই সিন্ধু সভ্যতার মধ্যে মহেঞ্জোদারো ছিল সব থেকে বড় শহর। সিন্ধু সভ্যতায় যে সমস্ত জায়গার হদিশ পাওয়া গিয়েছে, যেমন মহেঞ্জোদারো আছে, হরপ্পা আছে, সুতকা গেন্ডার আছে, তারপর সুরকোকডা আছে, মান্ডি আছে, দাইমাবাদ আছে, আলমগীরপুর আছে, লোথাল আছে। তো এই সমস্ত জায়গার মধ্যে সব থেকে বড় শহর যেটা, বড় শহর হলো কি, বড় শহর হলো সব থেকে মহেঞ্জোদারো। কিন্তু মহেঞ্জোদারো বড় শহর হলেও কি হবে, মহেঞ্জোদারো কিন্তু অনেক বড় জায়গা নয়। যেমন তোমরা পশ্চিমবঙ্গের সাথে রিলেট করতে পারো যে পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলা হয় সব থেকে বড় শহর কোনটা, অ্যান্সার হবে কলকাতা। কিন্তু কলকাতা কিন্তু সব থেকে বড় ডিস্ট্রিক্ট নয়। সব থেকে বড় ডিস্ট্রিক্ট কোনটা? সব থেকে বড় ডিস্ট্রিক্ট হলো এখন বর্তমানে সাউথ চব্বিশ পরগনা। ঠিক তেমনই মহেঞ্জোদারো সব থেকে বড় শহর কিন্তু বড় এলাকা নয়। এখানে সিন্ধু সভ্যতা থেকে আর একটা ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিচ্ছি। এখান থেকে কোশ্চেন দেয় যে সিন্ধু সভ্যতা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কোথায় কোথায় বিস্তৃত। তো সিন্ধু সভ্যতা উত্তরে বিস্তৃত কোথায়, কোন পর্যন্ত? উত্তরে বিস্তৃত মান্ডা পর্যন্ত, জম্মু কাশ্মীরের মান্ডা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণে বিস্তৃত দাইমাবাদ, দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত। পূর্বে বিস্তৃত আলমগীরপুর, উত্তরপ্রদেশের আলমগীর, উত্তরপ্রদেশের আলমগীরপুর। আর এদিকে পশ্চিমে পাকিস্তানের সুতকা গেন্ডর, সুতকা গেন্ডর পর্যন্ত বিস্তৃত সিন্ধু সভ্যতা। কোশ্চেন দেবে যে সিন্ধু সভ্যতা পূর্বে কোন নদী পর্যন্ত বিস্তৃত ছিল, অর্থাৎ এই মান্ডা কোন নদীর তীরে অবস্থিত ছিল। তো মান্ডা ছিল চেনাব রিভারের তীরে, চেনাব রিভার, উত্তরে চেনাব। নিচে দক্ষিণে দাইমাবাদ, এটা কোন নদীর তীরে? প্রভারা, প্রভারা নদীর তীরে অবস্থিত। আলমগীরপুর, এটা হিন্ডন, হিন্ডন নদীর তীরে আলমগীরপুর অবস্থিত। আর সুতকা গেন্ডর, সুতকা গেন্ডর অবস্থিত দাস্ক রিভারের তীরে, অর্থাৎ পশ্চিমে কোন পর্যন্ত বিস্তৃত? দাস্ক রিভারের তীরে সুতকা গেন্ডার পর্যন্ত সিন্ধু সভ্যতা বিস্তৃত ছিল। তো এখানে যে তোমাদের এক্সট্রা ফ্যাক্টগুলো এখানে নোট ডাউন করানো হলো, এগুলো অবশ্যই খাতায় কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে, কারণ এইগুলোর পিডিএফ তোমরা পাবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন আর অ্যান্সার যেগুলো আছে সেইগুলোই শুধুমাত্র তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। তাই প্রত্যেককে বলছি যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। আর পিডিএফ ডাউনলোড করার জন্য কি করতে হবে, নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে সরাসরি তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। কোন মুসলিম নেতা নারীদের পর্দা প্রথার বিরোধিতা করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। তো সৈয়দ আহমেদ খান মহিলাদের, নারীদের পর্দা প্রথার বিরোধিতা তিনি করেছিলেন। তো সৈয়দ আহমদ খান কি চেয়েছিলেন? আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি চেয়েছিলেন। তো সেই কারণে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার অগ্রদূতের ভূমিকা তিনি পালন করেন এবং নারীদের পর্দা প্রথার তিনি বিরোধিতা করেছিলেন। এবং এই শিক্ষিত করার উদ্দেশ্যে ইনি, অর্থাৎ সৈয়দ আহমদ খান, মুসলিম আলিগড়ে মুসলিম মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এই কলেজের প্রতিষ্ঠা করেন। কবে প্রতিষ্ঠা করেন? 1875 সালে তিনি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজে প্রতিষ্ঠা করেন। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত আলিগড়ে। এই পরে এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যেটা আলিগড়ে অবস্থিত, এর নাম পরিবর্তন হয়। নাম পরিবর্তন হয়ে এখন বর্তমান এর নাম কি? এখন এর বর্তমান নাম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এখন এর বর্তমান নাম হয়েছে। তো তোমাদের কোশ্চেন দেবে মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ আহমদ খান। অনেক এক্সামে কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1875 সালে প্রতিষ্ঠা হয়েছিল, কোশ্চেনটা কিন্তু তোমাদের জানতে চেয়েছে। এখানে বাকি অপশানগুলো যদি আমরা রিলেট করি, লিয়াকাত খাঁ যখন ভারত এবং পাকিস্তান বিভাগ হয়, বিভাগ হয়ে 14ই আগস্টে পাকিস্তান যখন স্বাধীন হয়, তো স্বাধীন হওয়ার সাথে সাথে পাকিস্তানের প্রথম প্রাইম মিনিস্টার, পাকিস্তান ফার্স্ট পিএম হয়েছিলেন কে? পিএম হয়েছিলেন লিয়াকাত খাঁ। খান আব্দুল গাফফার খান থেকে দুটো ফ্যাক্ট মাথায় রাখবে। খান আব্দুল গাফফার খানকে সীমান্ত গান্ধী কি বলা হয়? সীমান্ত গান্ধী বলা হয়। ইংলিশে একে বলা হয় কি? ফ্রন্টিয়ার গান্ধী। ইংলিশের টার্মটাও মাথায় রাখতে হবে, ফ্রন্টিয়ার গান্ধী এনাকে বলা হয়। আর খান আব্দুল গফ্ফর খাঁ ইনি খুদাই খিদমাতগার এর প্রতিষ্ঠা ছিলেন। তো কোশ্চেন দেবে খুদাই খিদমাতগার এর প্রতিষ্ঠা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অ্যান্সার হবে কে? অ্যান্সার হবে খান আব্দুল গাফফার খান, যাকে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। চলে আসো পরের কোশ্চেন। ভারতীয় গণপরিষদে কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিল? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এক্সামে দিয়েছে, ম্যাক্সিমাম এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। তো ভারতের গণপরিষদে কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয়েছিল? জাতীয় সঙ্গীতকে ইংলিশে কি বলা হয়? বলা হয় ন্যাশনাল সং। আমাদের ন্যাশনাল সং কি? ন্যাশনাল সং হলো বন্দে মাতারাম। অনেকে কিন্তু ভুল করে, ন্যাশনাল সঙ্গীত অর্থাৎ জাতীয় সঙ্গীত কোনটা বলে? জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসেবে ভাবে, নয়। জনগণ মন অধি হলো আমাদের ন্যাশনাল অ্যানথেম, আর ন্যাশনাল সং অনেকবার কিন্তু পড়িয়েছি আমি, আমাদের ন্যাশনাল সং হলো বন্দে মাতারাম। এই যে বন্দে মাতারাম যে গানটা, বন্দে মাতারাম গানটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস থেকে। কোথা থেকে? বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস, তার নাম কি? তার নাম হলো আনন্দ মঠ থেকে এই বন্দে মাতরম গানটা নেওয়া হয়েছে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দিয়েছে, আর যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, যদি জানা না থাকে সেটা একটু পরে বলে দিচ্ছি কোশ্চেনটা কি। তো এই যে বন্দে মাতরম যে গানটা, এই বন্দে মাতরম গানটা সর্বপ্রথম কোথায়, মানে কোন অধিবেশনে কংগ্রেসের গাওয়া হয়েছিল? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আইএনসি এর কোন অধিবেশন? আইএনসি এর ক্যালকাটা সেশনে এটা সর্বপ্রথম গাওয়া হয়েছিল। সর্বপ্রথম গাওয়া হয়েছিল এই বন্দে মাতরম গানটা কোথায়? আইএনসি এর ক্যালকাটা অধিবেশন। কততম অধিবেশন? 1896 সালের অধিবেশনে। এই অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? কে সভাপতিত্ব করেছিলেন? তো সভাপতিত্ব করেছিলেন রহিমতুল্লাহ সাহানি। কে করেছিলেন? রহিমতুল্লাহ সায়ানি। ইনি এই আইএনসি এর অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কলকাতা অধিবেশন 1896 এর তিনি সভাপতিত্ব করেছিলেন। এখান থেকে যে এক্ষুনি বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা দেবে, সেই কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো এই যে সর্বপ্রথম বন্দে মাতরম গানটা গাওয়া হলো 1896 সালের কলকাতা অধিবেশনে, এই গানটা গায়ক কে? কে গেয়েছিলেন? ফার্স্ট কে গেয়েছিলেন? তো এই গানটা গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা প্রথম গেয়েছিলেন। কোথায় গেয়েছিলেন গানটা? গেয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কলকাতা অধিবেশনে। এখান থেকে আরেকটা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই গানের মিউজিক কম্পোজার কে? কে সুর দিয়েছিলেন? মিউজিক কম্পোজার বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় কে এই গানের সুর দিয়েছিলেন। তো এই গানের সুর দিয়েছিলেন যদুনাথ ভট্টাচার্য। কে দিয়েছিলেন? যদুনাথ ভট্টাচার্য। যদুনাথ ভট্টাচার্য এই গানের সুর দিয়েছিলেন। এবার এখানে চলে আসব গণপরিষদ নিয়ে। গণপরিষদের ওপরে কিছু ফ্যাক্ট আলোচনা করব, তার আগে অ্যান্সার কি হবে? এই গানটা
কবে গাওয়া হয়েছিল, কবে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল, গাওয়া হয়েছিল 1896। এবং ভারতের গণপরিষদে কবে এটা গ্রহণ করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। অপশান বি এর সঠিক অ্যান্সার। গণপরিষদের ওপরে এখানে কিছু ফ্যাক্ট আমরা আলোচনা করব। গণপরিষদ, গণপরিষদকে ইংলিশে কি বলা হয়, বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই গণপরিষদের গঠন কবে হয়, গণপরিষদের গঠন হয় 1946 সালে। মুখে যেগুলো বলছি সেগুলো কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করবে। গণপরিষদের গঠন যখন 1946 সালে হয়, এটা কোন মিশনের দ্বারা গণপরিষদ গঠনের কথা ওঠে, তো সেটা মাথায় রাখবে, ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনেই কিন্তু বলা ছিল ভারতে একটা গণপরিষদের গঠন করা হবে। এবং সেই গণপরিষদের গঠনে কতজন সদস্যর কথা বলা হয়েছিল ক্যাবিনেট মিশনে, 389 জন সদস্য থাকতে হবে। কিন্তু পরবর্তীতে 389 জন সদস্য হয়নি, পরে 299 জন সদস্য নিয়ে আমাদের গণপরিষদ কিন্তু গঠন করা হয়েছিল। তো এই যে গণপরিষদ গঠন হলো, গণপরিষদের প্রথম বৈঠক, কোশ্চেন দেয় গণপরিষদের প্রথম বৈঠক কবে বসে, একদম এক্সাক্ট ডেট জানতে চাই। তো গণপরিষদের ফার্স্ট বৈঠক বসেছিল 9 ডিসেম্বর 1946 সালে। এবং এই যে প্রথম বৈঠক বসেছিল, প্রথম বৈঠকে যে সভাপতিত্ব করেছিলেন তার নাম কি, তার নাম হলো সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছিলেন এবং ইনি ছিলেন একজন নন পার্মানেন্ট অর্থাৎ অস্থায়ী একজন, তিনি প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ অস্থায়ী সভাপতি ছিলেন। কেন অস্থায়ী ছিলেন, কারণ প্রথম দিন সেদিন সভা বসেছে, তো প্রথম দিন সভা বসার সাথে সাথে সেখানে ভোটিং করা সম্ভব হয়নি, অর্থাৎ কে স্থায়ী সভাপতি হবে সেটা নির্বাচন করা সম্ভব হয়নি। তাহলে কিভাবে তাকে সভাপতি নির্বাচন করা হয়েছিল, তো তাকে সভাপতি নির্বাচন করা হয়েছিল বয়সের ভিত্তিতে। অর্থাৎ এই যে 299 জন সদস্য আছেন এদের মধ্যে সব থেকে ওল্ডেস্ট, সব থেকে বয়স্ক, সব থেকে কি বললাম, সব থেকে ওল্ডেস্ট ব্যক্তিকে, তো সব থেকে ওল্ডেস্ট ব্যক্তি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। তো এনাকে সেই দিন তার বয়সের কথা মাথায় রেখে, অর্থাৎ তার সিনিয়রিটির কথা মাথায় রেখে তাকে কিন্তু এই সভাপতিত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ ফার্স্ট অস্থায়ী, যদি কোশ্চেন দেয় যে গণপরিষদের প্রথম সভাপতি কে হয়েছিলেন, তো অ্যান্সার হবে সচ্চিদানন্দ সিনহা। যদি কোশ্চেন দেয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন, তখনও অ্যান্সার হবে সচ্চিদানন্দ সিনহা। এবং এই যে ওল্ডেস্ট যে কনসেপ্ট বললাম, যে সব থেকে বয়স্ক, সব থেকে সিনিয়র মোস্ট পার্সনকে সভাপতিত্ব করা, এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তো এটা কোশ্চেন দিয়েছিল, ভালো কোশ্চেন, মাথায় রাখবে, ফ্রান্সের থেকে কিন্তু এই কনসেপ্টটা নেওয়া হয়েছে। এরপর সেকেন্ড দিন যে দ্বিতীয় বৈঠক বসলো, সেকেন্ড বৈঠক কবে বসছে, সেকেন্ড বৈঠক এর জাস্ট 2 দিন পরে 11 ডিসেম্বর 1946 সেকেন্ড বৈঠক বসেছে। এই সেকেন্ড বৈঠকে প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছে কে, তার নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো কোশ্চেন খেয়াল করবে, যদি কোশ্চেন দেয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে হয়েছিলেন, তখন অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ। যদি স্থায়ী শব্দটা না থাকে তাহলে প্রথম সভাপতি হবে সচ্চিদানন্দ সিনহা। এরপর গণপরিষদের যে থার্ড বৈঠক বসে কবে, থার্ড বৈঠক বসে 13 ডিসেম্বর। 13 ডিসেম্বরের যে বৈঠকটা বসেছিল, এখান থেকেও একটা কোশ্চেন তোমাদের দেয়। 13 নম্বর যে গণপরিষদের বৈঠক বসেছিল, এই 13 নম্বর বৈঠকে জওহরলাল নেহেরু আমাদের যে প্রস্তাবনাটা আছে, প্রিয়াম্বেল যাকে বলা হয় ইংলিশে, বাংলাতে বলা হয় কি প্রস্তাবনা, ইংলিশে বলা হয় প্রিয়াম্বেল, এই প্রিয়াম্বেলকে তিনি পেশ করেছিলেন এই গণপরিষদের বৈঠকে। তাহলে দেখো এখানে একটা কোশ্চেনের উপর বেস করে কতগুলো কোশ্চেন তোমাদের এখান থেকে কভার করানো হলো। তো এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অবশ্যই খাতায় তোমরা নোট ডাউন করবে। এখানে দেখতেই পাচ্ছ, ভাবছো যে এর আগে যারা ক্লাসগুলো করেছো তারা জানো যে 25টা করে কোশ্চেনের সেট তোমাদের করানো হচ্ছে। তো শুধুমাত্র 25টা কোশ্চেন না, এখানে দেখতেই পাচ্ছ যে এই 3 নম্বর দাগের কোশ্চেনের মধ্যেই কম করে 30টা কোশ্চেন এর মধ্যে আছে লুকিয়ে। তাহলে এই
এইভাবে যদি তোমরা দেখতে পারো, কিছু কিছু কোশ্চেনের বেশি কনসেপ্ট দেওয়া থাকে না, বেশি কিন্তু ডিসকাস করা থাকে না, অনলাইনের ফরম্যাটে থাকে। তো এইভাবে 25টা মিলিয়ে তোমরা ধরে নিতে পারবে একটা ক্লাস কমপ্লিট করলে 100টা কোশ্চেন কিন্তু তোমাদের কমপক্ষে কভার হয়ে যাবে। তো যাই হোক, চলে আসো পরের কোশ্চেনে। কেন্দ্রীয় বাজেট দ্বারা সংবিধানের কত নম্বর কেন্দ্রীয় বাজেট দ্বারা সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? অর্থাৎ কেন্দ্রীয় বাজেটের কথা সংবিধানের কোন নম্বর আর্টিকেলে বলা আছে? তো এটা বলা আছে 112 নম্বর আর্টিকেলে কেন্দ্রীয় বাজেটের কথা বলা আছে। বাজেটের প্রসঙ্গ যেহেতু আসলো, এখান থেকে একটা কোশ্চেন তোমরা মাথায় রাখবে। রেল বাজেট রেল বাজেট কিন্তু জেনারেল বাজেটের সঙ্গে পেশ করা হয় না। রেল বাজেট আগে প্রথমে কিন্তু জেনারেল বাজেটের সাথে পেশ হতো, কিন্তু 1924 সাল থেকে রেল বাজেট আলাদাভাবে পেশ করা হয় এবং জেনারেল বাজেট, সাধারণ কেন্দ্রীয় বাজেট কিন্তু আলাদাভাবে পেশ করা হয়। অর্থাৎ কোশ্চেন দেবে যে কবে কেন্দ্রীয় বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করা হয়েছে? আলাদা করা হয়েছে 1924 সালে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। যারা রেগুলার বেসিসে ক্লাস করো তারা জানো, এখানে আমি যে কথাটা বলি, কারণ প্রত্যেকটা ক্লাসে আমাদের কিন্তু নতুন স্টুডেন্ট অ্যাড হয়, তো তাদের ক্ষেত্রেই ইনফরমেশনটা। আমাদের এই চ্যানেলে কিন্তু অলরেডি ক্লাসগুলো শুরু হয়ে গেছে বিভিন্ন এক্সামের জন্য, যে সমস্ত এক্সাম সামনে আসতে চলেছে। তো এক্সামের নামগুলো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যার মধ্যে পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করায় ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ। তো এই তিনটে এক্সামের কথা মাথায় রেখে আমাদের ফার্স্ট ব্যাচ ক্রিয়েট করা আছে। সেকেন্ড ব্যাচটা মূলত পুলিশের ব্যাচ, যেখানে তোমাদের জেল পুলিশ, কেপি, এসআই সার্জেন্ট, ডাব্লিউপি লেডি কনস্টেবল, এই সমস্ত জিনিসগুলো কভার করানো হবে। থার্ড ব্যাচটা মূলত কেন্দ্র সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশন যে এক্সামগুলো নেয়, যার মধ্যে জিডি কনস্টেবল, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশের এসআই অ্যান্ড কনস্টেবল, এইগুলোর মিলিয়ে আমাদের থার্ড ব্যাচ ক্রিয়েট করা আছে। তো এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস সিলেবাস ওয়াইজ কিন্তু করানো হচ্ছে। লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড না করতে পারো, ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। তাই প্রত্যেককে বলছি, তোমরা যদি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের গাইড করা হবে। মাথায় রাখবে, তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো রকম ফিস লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিশন নিতে পারবে এবং ক্লাসগুলোও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে থাকছে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা জিকেজিএস এর পুরো যে সেকশন আছে সেটা কভার করতে পারবে। যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছো বা এর আগে কয়েকটা এক্সাম দিয়েছো কম্পিটিটিভ এক্সামে, তারা প্রত্যেকেই জানো জিকেজিএস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপর ইকোনমিক্স আছে, সায়েন্সের 3টে সাবজেক্ট আছে, স্ট্যাটিক, জিকেজিএস। এছাড়া রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে, রিজনিংয়ের ক্লাস চলছে এবং ইংলিশের ক্লাস। তো এই ক্লাসগুলো তোমরা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ করতে পারবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদের আরও আরেকটা চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে ম্যাথের ক্লাস, ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেকটা এক্সামের জন্য। তাই প্রত্যেককে বলছি, চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করো এবং রেগুলার বেসিসে তোমাদের সামনে যে সমস্ত এক্সামের জন্য তোমরা টার্গেট নিয়েছো, সেই সমস্ত এক্সামের জন্য এই চ্যানেল থেকে প্রিপারেশন নিতে থাকো। চলে আসো পরের কোশ্চেন। হিমালয় পর্বতমালা পূর্ব পশ্চিমে বিস্তৃত কত কিলোমিটার? তো এটা আমি ভূগোলের ক্লাসে পড়িয়েছি। তো এটা বিস্তৃত, অর্থাৎ হিমালয় পর্বতমালা পূর্ব পশ্চিমে প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখান থেকে কিছু ফ্যাক্ট তোমাদের ডিসকাস করাবো এই হিমালয় পর্বতমালা থেকে। হিমালয় পর্বতমালা তিব্বতের মালভূমি থেকে ভারতকে আলাদা করেছে এবং পৃথিবীর সবথেকে যে সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, সেটা কিন্তু এই হিমালয় পর্বতমালাতেই অবস্থিত। তার নাম কি? তার নাম আমরা সবাই জানি, তার নাম হলো মাউন্ট এভারেস্ট। তার নাম কি বললাম? তার নাম হলো মাউন্ট
মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের হাইট কত এটাই কিন্তু এক্সামে কোশ্চেন দেবে, কারণ এর হাইট রিসেন্টলি বেড়েছে কত, 8,848.86 মিটার। এক্স্যাক্ট ভ্যালুটা মাথায় রাখবে, যেহেতু বিশ্বের অর্থাৎ পৃথিবীর সব থেকে সর্বোচ্চ শৃঙ্গ, সেই কারণে এক্স্যাক্ট ভ্যালুটা মাথায় রাখবে। এবং এই মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। নেপালে এই মাউন্ট এভারেস্টকে কি নামে ডাকা হয়? নেপালে এই মাউন্ট এভারেস্টকে ডাকা হয় সাগর মাথা নামে। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিই। মাউন্ট এভারেস্টে সব থেকে বেশিবার কে উঠেছে? সব থেকে বেশিবার 28 বার উঠেছে কে? 28 বার উঠেছে কামি রিতা শেরপা। কে উঠেছে? কামি রিতা শেরপা। ইনি হলেন কিন্তু নেপালের বাসিন্দা। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয়, যেহেতু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের কথা এখানে বললাম, যদি কোশ্চেন দেয় যে ভারতের ভারতের সর্বোচ্চ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হবে কাঞ্চনজঙ্ঘা। কি হবে? কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার হাইট কত? যেহেতু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তাই হাইটটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো অনেক বইতে 8686 আছে, অনেক জায়গায় আবার 8586 আছে। তো যাই হোক, এর পাশাপাশি থাকলে তোমরা মেরে দেবে। 8586 মিটার হলো কাঞ্চনজঙ্ঘার হাইট। যদি কোশ্চেন দেয় যে অখণ্ড ভারতের, অখণ্ড কোশ্চেন দেয় যদি অখণ্ড ভারত, অখণ্ড ভারত বলতে কি? ভারত বিভাগ হওয়ার আগে যে অখণ্ড ছিল, তো অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো ভারত বিভাগ হওয়ার আগে অখণ্ড বলতে কি? ভারতের সাথে কোন কোন দেশ একসাথে যুক্ত ছিল, অর্থাৎ আগে কাকে ভারত বলা হতো? তো আগে আফগানিস্তান, পাকিস্তান, মানে আফগানিস্তান থেকে ধরো আফগানিস্তান, পাকিস্তান, এদিকে শ্রীলঙ্কা, আর এদিকে ডান সাইডে মায়ানমার, বাংলাদেশ, এই সব কিছু নিয়েই কিন্তু একটা ভারতবর্ষ ছিল, অর্থাৎ অখণ্ড ভারত ছিল। তো এই অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি জানতে চাই, তখন অ্যান্সার হবে K2, অর্থাৎ গডউইন অস্টিন। বর্তমানে এই K2টা পাক অকুপাইড কাশ্মীর POK এর মধ্যে অবস্থিত, এবং POK যেহেতু পাকিস্তান দখল করে রেখেছে, সেই কারণে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ জানতে চাইলে অ্যান্সার হবে কি? কাঞ্চনজঙ্ঘা। কিন্তু কোশ্চেন যদি দেয় অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তখন অ্যান্সার হবে K2, অর্থাৎ গডউইন অস্টিন, যেটা পাক অকুপাইড কাশ্মীরে অবস্থিত। চলে আসো পরবর্তী কোশ্চেনে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার কত? তো 2011 সালের লাস্ট সেন্সাস 2011 সালেই হয়েছে, 2021-এ হওয়ার কথা ছিল, তবে কোভিডের কারণে কিন্তু হয়নি। তো যাই হোক, কবে বেরোয় সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশানে আপডেট করিয়ে দেবো যখন এই সেন্সাসের রিপোর্ট জারি করবে। তো যাই হোক, এখনো পর্যন্ত লেটেস্ট যে ডাটা সেটা আমরা ধরবো কি 2011 সালের। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার কত? তো পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার হলো 13.93%। এক্স্যাক্ট ভ্যালু কিন্তু মাথায় রাখতে হবে। এখান থেকে ম্যাক্সিমাম টাইম যে কোশ্চেনটা দিয়েছে এই আদমশুমারি থেকে, সেটা হলো কি? সেটা হলো লিটারেসি রেট। তো যাই হোক, সেই লিটারেসি রেট আসার আগে আমি এই কোশ্চেনটা একটুখানি ডিসকাস করে নিই। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 13.93%, যেটা ভারতের যেখানে দেখা গিয়েছে 2011 সালের সেন্সাস অনুযায়ী যে ভারতের মোট জনসংখ্যার 7.54% জনসংখ্যা কোথায় বাস করে ওয়েস্ট বেঙ্গলে। সেটা কোন সেন্সাস অনুযায়ী? 2011 জনগণনা 2011 সেন্সাস অনুযায়ী। এবার চলে আসবো এখান থেকে, যে বহুবার যে কোশ্চেনটা দিয়েছে সেটা হলো কি? সেটা হলো লিটারেসি রেট। লিটারেসি রেট অর্থাৎ সাক্ষরতার হার। তো ফার্স্টে আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট কত। তো ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট হলো 77.08%। এইটাই মাথায় রাখলে হবে। এখান থেকে আরও একটু ভেঙে বলে দিচ্ছি। এর মধ্যে
ছেলে আর মেয়েকে দুটো আলাদা করা হয়েছে, মেল অ্যান্ড ফিমেল। তো মেলকে এম দ্বারা, ফিমেলকে এফ দ্বারা ডিনোট করছি। তো মেলদের পার্সেন্টেজ কত ওয়েস্ট বেঙ্গলে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মেল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেলের যে লিটারেসি রেট 2011 আদমশুমারি অনুসারে মেলদের 82.67%, আর ফিমেলদের ছিল 71.16%। তো এত ডিটেলসে না মনে রাখলেও হবে, শুধুমাত্র এইটা মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত ছিল। পশ্চিমবঙ্গের লিটারেসি রেট ছিল 77.08%। এখান থেকে আরেকটা কোশ্চেন, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে করলাম, এখান থেকে লিটারেসি রেট অফ ইন্ডিয়া, ভারতের লিটারেসি রেট কত ছিল। তো ওভারঅল ভারতের লিটারেসি রেট ছিল 74.04%। বহুবার এক্সামে দিয়েছে। এখান থেকে এই কোশ্চেনটাও দিয়েছে যে মেলদের কত, ফিমেলদের কত। তো ইন্ডিয়ার রেসপেক্টে মেল আর ফিমেলের লিটারেসি রেট কত, সেই ভ্যালুটা কিন্তু মাথায় রাখতে হবে। তো মেলদের ছিল 82.14%, আর ফিমেলদের 65.46%। তো ইন্ডিয়ার রেসপেক্টে এটা কিন্তু মাথায় রাখবে, মেলের কত, ফিমেলের কত। আর পশ্চিমবঙ্গের রেসপেক্টে ওভারঅল যেটা, অর্থাৎ 77.08%, এইটা শুধু মাথায় রাখলে হবে। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে হাইয়েস্ট লিটারেসি রেট অফ ইন্ডিয়া, কোন স্টেট হাইয়েস্ট লিটারেসি রেট। তো সব থেকে বেশি সাক্ষরিত যে রাজ্য ছিল সেটা কি, সেটা হলো কেরালা। প্রায় 95% ওভারঅল এদের লিটারেসি রেট ছিল। আর সব থেকে লোয়েস্ট যদি জানতে চাই, তো সব থেকে লোয়েস্ট লিটারেসি রেট 2011 সেন্সাস অনুযায়ী, কোন সেন্সাস, 2011 সেন্সাস অনুযায়ী। তো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে বিহার। কিন্তু নিউ সেন্সাস যখন রিলিজ হবে তখন দেখবে বিহার আর লোয়েস্টে নেই, কারণ বিহার আগের থেকে অনেক ডেভেলপ করে গেছে। তো বিহার এখন বর্তমানে লোয়েস্টে থাকছে না। তো যাই হোক, 2011 সেন্সাস অনুযায়ী, এখনো পর্যন্ত লেটেস্ট ডাটা অনুযায়ী বিহার হলো কিন্তু লিটারেসি রেটের দিক থেকে, অর্থাৎ সাক্ষরতার দিক থেকে সব থেকে লোয়েস্ট পজিশনে রয়েছে। এখান থেকে আরেকটা ফ্যাক্ট, যেহেতু সেন্সাসের প্রসঙ্গ আসছে, এখান থেকে আরেকটা ফ্যাক্ট তোমাদের ডিসকাস করে দিই। 2011 সেন্সাস অনুযায়ী, অর্থাৎ আদমশুমারি অনুযায়ী, ভারতের সেক্স রেশিও, অনেকবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো ভারতের সেক্স রেশিও কত, ভারতের সেক্স রেশিও 940। এই 940-র অর্থ কি, 940-র অর্থ হলো 1000টা মেলের মধ্যে কটা ফিমেল আছে, 940টা ফিমেল আছে। এবং এই সেম কোশ্চেন যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জানতে চাই, সেক্স রেশিও ফর ওয়েস্ট বেঙ্গল 2011 সেন্সাস অনুযায়ী, তখন অ্যান্সার হবে 950। তাহলে প্রায় পাশাপাশি ডাটা। তো ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া দুটোই কিন্তু মাথায় রাখবে। এই ডাটাটা কোথাকার, এই ডাটাটা হলো ভারতের, মানে ওভারঅল ভারতের সেক্স রেশিও কত, 940, আর ওয়েস্ট বেঙ্গলের কত, 2011 সেন্সাস অনুযায়ী 950, মানে 1000 জনে 950 জন ফিমেল আছে। চলে আসো পরের কোশ্চেনে। লিনসিড কেক কি জন্য ব্যবহৃত হয়, ধোয়ার কাজে, গবাদি পশুর খাদ্য হিসাবে, বাজি তৈরির কাজে, না কীটনাশক হিসাবে। এই যে লিনসিড কেক, এই যে শব্দটা লেখা আছে ইংলিশ ফরম্যাটে, এর যদি বাংলা অর্থ আমি বলে দিই, সবাই অ্যান্সার করতে পারবে। তাই ইংলিশ ফরম্যাটগুলোও কিন্তু তোমাদের ধীরে ধীরে রপ্ত করতে হবে। তো লিনসিড কেক কোনগুলোকে বলা হয়, আমরা প্রত্যেকেই দেখেছি লিনসিড কেক বলা হয় খোলকে, খোল। আমরা বাজার থেকে কিনে আনি না যে সর্ষের খোল, তো এই খোলকে ইংলিশে বলা হয় কি, বলা হয় লিনসিড কেক। ইংলিশে কি বলা হয়, বলা হয় লিনসিড কেক। এই লিনসিড কেক কি কাজে ব্যবহার করা হয়, আশা করি এইবার তোমরা জানো অ্যান্সার। লিনসিড কেক অর্থাৎ খোল ব্যবহার করা হয় গবাদি পশুর খাবার হিসাবে, খাদ্য হিসাবে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। সি কিউ কি, এই বইটা কে লিখেছেন। তো সি কিউ কি বইটা লিখেছেন চীনা পরিব্রাজক হিউয়েন সাং। এখানে আরো আরেকজন ব্যক্তি আছেন যিনি কিন্তু চীনা পরিব্রাজক, তার নাম, তিনি কে, তিনি হলেন ফা হিয়েন। ইনু কিন্তু চীন থেকে এসেছিলেন এবং ইনু হলেন একজন চীনা পরিব্রাজক। এবং এনার লেখা যে বই, সেই বইটার নাম কি, সেই বইয়ের নাম হলো ফো ইউ কি। ফো ইউ কি হলো
ফা হিয়েনের লেখা বই। তো কিভাবে মনে রাখতে বলেছিলাম, ফো মানে ফ দিয়ে শুরু হচ্ছে, তো ফা হিয়েন ফ দ্বারা শুরু, আর এদিকে বইয়ের নামও ফ দ্বারা শুরু, সেখান থেকে রিলেট করতে পারবে যে ফো কিউ কি, কার লেখা, ফা হিয়েনের লেখা, আর হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম কি, সি কিউ কি। এখান থেকে কোশ্চেন দেবে যে এই ফা হিয়েন যিনি চীনী পরিব্রাজক ছিলেন, তিনি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। আর হিউয়েন সাং, ইনি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো হিউয়েন সাং কোন অক্ষর দ্বারা শুরু? হ অক্ষর দ্বারা শুরু। তাহলে হ দিয়ে রাজার নাম কি? হ দিয়ে রাজার নাম হলো হর্ষবর্ধন। তো তিনি হর্ষবর্ধনের সময় কিন্তু ভারতে এসেছিলেন। তাহলে দুটো চীনা পরিব্রাজক হিউয়েন সাং অ্যান্ড ফা হিয়েন, এখান থেকে কিন্তু রিলেট করিয়ে দিলাম যে তারা কার আমলে ভারতে এসেছিলেন এবং এদের লেখা বইয়ের নাম কি। বাকি দুজন এনারাও কিন্তু কারো না কারোর সময় কিন্তু ভারতে এসেছিলেন, অর্থাৎ ইবন বতুতা, ইনি কার সময় ভারতে এসেছিলেন? ইনি এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময় ইনি ভারতে এসেছিলেন, এবং এনার লেখা যে বই, সেই বইয়ের নাম কি? বইয়ের নাম হলো রিহালা। রিহালা হলো এনার লেখা বইয়ের নাম, অর্থাৎ ইবন বতুতার লেখার বইয়ের নাম কি? নাম হলো রিহালা। এবং ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? ইনি এসেছিলেন মরক্কো থেকে। তাহলে ফাহিয়েন কোথা থেকে এসেছেন? ফাহিয়েন এসেছেন চায়না থেকে। হিউয়েন সাং, ইনিও কিন্তু চীন থেকে অর্থাৎ চায়না থেকে এসেছেন। আর ইবন বতুতা এসেছেন কোথা থেকে? ইবন বতুতা এসেছেন মরক্কো থেকে। আল বেরুনি কার সময় ভারতে এসেছিলেন? তো আল বেরুনি ভারতে এসেছিলেন মোহাম্মদ গজনির সময়। কার সময়? মোহাম্মদ গজনির সময় তিনি ভারতে এসেছিলেন। এবং আল বেরুনির লেখা যে ফেমাস বই, তার নাম কি? অনেকবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে কিতাব উল হিন্দ। এই বইটা কে লিখেছেন? তো এই বইটা লিখেছেন আল বেরুনি। তাহলে এখানে চারজনের উপরে ফ্যাক্টগুলো ডিসকাস করে দিলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। এইগুলো কিন্তু অবশ্যই খাতায় তোমরা নোট ডাউন করবে। চলে আসো পরের কোশ্চেনে। সাম্প্রতিক কোন দেশ ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিপি যোগদান করেছে? সাম্প্রতি কোন দেশ ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদান করেছে? মিশর, সৌদি আরব, ইরান না কাতার? তো যোগদান কে করেছে? যোগদান করেছে ইজিপ্ট। অপশন আর নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। মিশরের প্রসঙ্গ যেহেতু আসলো, মিশরের ক্যাপিটাল কি? তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে বহুবার করিয়েছি। মিশরের ক্যাপিটাল হলো কায়রো। মিশরের কারেন্সি কি? মিশরের কারেন্সি হলো ইজিপশিয়ান পাউন্ড, হলো মিশরের কারেন্সি। আর মিশরের যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের নামটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন তোমাদের দিয়েছে। মিশরের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো আবদাল ফাতাহা, আবদাল ফাতাহা আল সিসি। ইনি হলেন মিশরের প্রেসিডেন্ট। এনার নামটা কেন মনে রাখতে হবে? কারণ ইনি 2023 সালে যে রিপাবলিক ডের কুচকাওয়াজ হয়েছিল আমাদের ভারতে, রিপাবলিক রিপাবলিক ডে, এই রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে যে কুচকাওয়াজ হয়েছিল, সেই রিপাবলিক ডের চিফ গেস্ট হিসাবে কে আমন্ত্রিত ছিলেন? ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। আর 2024 সালে কে আমন্ত্রিত আছেন? অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়িয়েছি। তো আমন্ত্রিত আছেন ফ্রান্সের ফ্রান্সের প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কি? কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে, কারণ অলরেডি কিন্তু পড়ানো হয়ে গেছে। চলে আসো পরের কোশ্চেনে। ইন্ডিয়ান লিবারাল ফেডারেশন, অর্থাৎ শর্টে কি বলা হয়? ILF, এটার স্থাপন হয় কত সালে? তো ইন্ডিয়ান লিবারাল ফেডারেশন এর স্থাপন হয় কবে? এর স্থাপন হয় 1919 সালে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এই ইন্ডিয়ান লিবারাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা। কোশ্চেন কি দেবে? এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এর প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ, সুরেন্দ্র সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
ছিলেন ইন্ডিয়ান লিবারাল ফেডারেশনের প্রতিষ্ঠাতা। চলে আসো পরের কোশ্চেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করে? পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে ইংলিশে বলা হয় মানে শর্ট ফর্মে বলা হয় কি, শর্ট ফর্মে বলা হয় পিএসি। তো এই পিএসি এর যে কমিটিটা গঠন হয়, সেই কমিটির বার্ষিক রিপোর্ট পেশ করে কার কাছে? তার আগে কিছুটা ডিসকাস করে দিই, তাহলে অ্যান্সার তোমরা হয়তো বলতে পারবে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর উপরে ফ্যাক্ট কিন্তু অলরেডি এর আগেও আমি ডিসকাস করেছি। এই কমিটির টোটাল মেম্বার মানে টোটাল সদস্য কতজন হয়? টোটাল সদস্য হয় 22 জন। এই 22 জন দুটো জায়গা থেকে আসে, অর্থাৎ লোকসভা থেকে কিছুজন আসে, রাজ্যসভা থেকে কিছুজন আসে। লোকসভা থেকে কতজন আসে? লোকসভা থেকে আসে 15 জন, রাজ্যসভা থেকে আসে 7 জন। তো 15 আর 7 যোগ করলে হবে টোটাল মেম্বার কটা? পাবলিক অ্যাকাউন্টস কমিটির টোটাল মেম্বার হলো 22 জন। এখন বর্তমানে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি প্রধান আছেন তার নাম কি? তার নাম হলো অধীর রঞ্জন চৌধুরী। তার নাম কি? তার নাম হলো অধীর রঞ্জন চৌধুরী। আচ্ছা, তোমাদের কিন্তু এর আগে যখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রসঙ্গ যখন এসেছিল তখন আমি কিন্তু পড়িয়েছিলাম যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি হেড হন, যিনি প্রধান হন, তিনি কিভাবে নির্বাচিত হন। তো তার নির্বাচন এইভাবে হয় যে যে পার্টিটা রুলিং পার্টিতে আছে সেই রুলিং পার্টির সব থেকে বড় যে অপোনেন্ট পার্টি, রুলিং পার্টির সব থেকে বড় অপোজিশন পার্টি, এই অপোজিশন পার্টি থেকেই কিন্তু একজন মেম্বার এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রধান হন এবং তিনি হলেন অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ বর্তমানে যে লোকসভাটা চলছে তাতে রুলিং পার্টি থেকে আছে বিজেপি এবং সব থেকে বড় অপোনেন্ট হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো কংগ্রেসেরই একজন ব্যক্তি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির হেড পজিশনে আছেন, প্রধান পজিশনে আছেন। এবং এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে যে বার্ষিক রিপোর্ট, সেই রিপোর্ট কার কাছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পেশ করবে? এটা পেশ করবে লোকসভার যিনি স্পিকার আছেন সেই লোকসভার স্পিকারের কাছে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত? জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে, বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম এটা গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, ভারতের রপ্তানি আমদানি ব্যাংকটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এইভাবে রপ্তানি আমদানি ব্যাংক না দিয়ে এখানে শর্টে তোমাদের বলে দেবে যে এক্সিম, এবং এক্সিমের মানে যদি জানা না থাকে এক্সিম ব্যাংক, তাহলে কিন্তু তোমরা কোশ্চেনে অ্যান্সার করতে পারবে না। তো এক্সিমের ফুল ফর্ম কি? ইএক্স, ইএক্স ফর কি? ইএক্স ফর এক্সপোর্ট। আইএম, আইএম ফর কি? আইএম ফর হলো ইম্পোর্ট। আর এদিকে ব্যাংক থেকে চলে আসলো কি? ব্যাংক। তাহলে কি হয়ে গেল? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, অর্থাৎ ভারতের রপ্তানি আমদানি ব্যাংক। এই ব্যাংকটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। 1981 সালে এই ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার কথা হয়ে গিয়েছিল এবং এটা কেম টু অ্যাকশন মানে কবে কাজ করা শুরু করে 1982 সালে 1 জানুয়ারিতে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তাহলে এর এস্টাবলিশ ইয়ার কবে? এস্টাবলিশ ইয়ার 1982। এর হেডকোয়ার্টার, এক্সিমের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। এবং বর্তমান এই এক্সিমের অর্থাৎ ভারতের রপ্তানি আমদানি ব্যাংকের যিনি চেয়ারম্যান পদে আছেন তার নাম কি? তার নাম হলো হর্ষা বাঙ্গারি। চলে আসো পরের কোশ্চেনে, শুশুনিয়া কি জাতীয় পর্বত? তো শুশুনিয়া এটা জাস্ট অনলাইনের ফরম্যাটেই মাথায় রাখো, শুশুনিয়া হলো একটা ক্ষয়জাত পর্বত। শুশুনিয়া পর্বতের হাইট কত জানতে চাই? শুশুনিয়া পর্বতের হাইট হলো 448, 400 প্রায় 450 মিটারের আশেপাশে, 448 মিটার মতো হাইট। এবং এটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের অবস্থিত। পশ্চিমবঙ্গের কোথায় এইটা জানতে চাই যে শুশুনিয়া পর্বত কোথায় অবস্থিত? তো শুশুনিয়া পর্বত
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে অবস্থিত। কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন। শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানকে সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো অনেক বড় নাম, শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানকে সম্প্রতি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে কোথায়? ইউএইতে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত। ইউএই ইংলিশে কি বলা হয়? ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। তো এর প্রেসিডেন্ট হিসাবে এনাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। ইউএইর ক্যাপিটাল কি? ইউএইর ক্যাপিটাল হলো আবু ধাবি। আবু ধাবি। আর ইউএইর কারেন্সি কি? ইউএইর কারেন্সি হলো দিরহাম। আচ্ছা, এখানে তোমাদের একটা ঘোষণা আছে। ঘোষণা বলতে এর আগের দিনের যে ক্লাসটা হয়েছিল সেট নাম্বার 2, কোন ক্লাসের কথা বলছি? সেট নাম্বার 2। এই সেট নাম্বার 2তে একটা ছোট কারেকশন করে নেবে, আমার সেখানে বলতে ভুল হয়েছিল। পড়িয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট সিএম, ফার্স্ট চিফ মিনিস্টার। তো ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট চিফ মিনিস্টার হলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ, হলেন ওয়েস্ট বেঙ্গলের প্রথম চিফ মিনিস্টার। আমি পড়িয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট চিফ মিনিস্টার প্রফুল্ল চন্দ্র সেন, ওটা একটু কারেকশন করে নেবে, মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট চিফ মিনিস্টার হলো প্রফুল্ল চন্দ্র সেন। সেকেন্ড চিফ মিনিস্টার যেটা পড়িয়েছিলাম সেটা ঠিক, বিসি রয়, অর্থাৎ বিধানচন্দ্র রয়। আর থার্ড চিফ মিনিস্টার কে ছিলেন? থার্ড সিএম ছিলেন ওয়েস্ট বেঙ্গলের প্রফুল্ল চন্দ্র সেন। তো আমি গুলিয়ে ফেলেছিলাম ওই জিনিসটা, যাই হোক মানুষ মাত্র ভুল হয়, তো এটা কিন্তু অবশ্যই কারেকশন করে নেবে। প্রফুল্ল চন্দ্র সেন ছিলেন থার্ড চিফ মিনিস্টার, ফার্স্ট চিফ মিনিস্টার ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। এটা কারেকশন করে নেবে, ফার্স্ট অ্যান্ড থার্ডের মধ্যে কিন্তু সেটা ওলট পালট হয়ে গিয়েছিল। যাই হোক, এটা সেট 2তে করিয়েছিলাম। কোন সেটে? জিকে জিএস এর সেট 2। চলে আসো পরের কোশ্চেন। কে প্রথম বলেন যে পৃথিবী নিজেই একটি চুম্বক? এই কথাটা প্রথম কে বলেছিলেন? তো অনলাইনের ফরম্যাটেই মাথায় রাখো, এটা প্রথম বলেছিলেন গিলবার্ট। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। বীরভূম জেলার সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো বীরভূম জেলার সদর দপ্তর কোথায়? যেমন উত্তর চব্বিশ পরগনা যদি জানতে চাই সদর দপ্তর কোথায় অবস্থিত বারাসাতে। ঠিক তেমনি বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বীরভূম জেলার সদর দপ্তর অবস্থিত সিউড়িতে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই বীরভূম জেলায় প্রধান প্রধান যে শহর আছে বোলপুর, রামপুরহাট, সাঁইথিয়া, এগুলো কিন্তু বীরভূম জেলার প্রধান প্রধান শহর। তো এর মধ্যে বীরভূম জেলার একটা শহর হলো বোলপুর। এই বোলপুরে কি আছে? বোলপুরে আছে শান্তি নিকেতন। তো কোশ্চেন দেয় শান্তিনিকেতন, শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বাঁকুড়া মেরে চলে আসে, অ্যান্সার হয়ে যায় ভুল। তো অ্যান্সার কি হবে? শান্তিনিকেতন অবস্থিত বীরভূমে। এবং এই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটা তিনি গড়ে তুলেছিলেন। কোথায় গড়ে তুলেছিলেন? এই শান্তিনিকেতনে, বোলপুর শান্তিনিকেতনে। চলে আসো পরের কোশ্চেন। ব্যাডমিন্টন খেলা হয় যেখানে, ব্যাডমিন্টন কোথায় খেলা হয়? কোর্ট, রিং, পিচ না লিং? তো ব্যাডমিন্টন খেলা হয় কোর্টে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। বৈদিক যুগে রাজাকে কোন সম্প্রদায় সাহায্য করত? ক্ষত্রিয়, পুরোহিত, বণিক না কোনোটি নয়? তো বৈদিক যুগে রাজাদের পুরোহিতরাই সাহায্য করত। তো এখান থেকে একটা ফ্যাক্ট তোমাদের ডিসকাস করে দিই। চতুরাশ্রমের মধ্যে কোনটার পরে কোনটা আসে এটা কিন্তু সাজাতে দেয়। তো প্রথমে আসে কি? ছোটবেলায় পড়ে এসেছি, প্রথমে আসে ব্রহ্মচর্য।
ব্রহ্মচর্যের পরে আসে কি? ব্রহ্মচর্যের পরে আসে গার্হস্থ্য। গার্হস্থ্যের পরে আসে বানপ্রস্থ এবং বানপ্রস্থের পরে আসে কি? বানপ্রস্থের পরে আসে সন্ন্যাস। তাহলে প্রথমে আসে, ফার্স্টে আসে ব্রহ্মচর্য, সেকেন্ডে আসে গার্হস্থ্য, থার্ডে আসে বানপ্রস্থ, ফোর্থ পজিশনে আসে কি? ফোর্থ পজিশনে আসে সন্ন্যাস। চলে আসো পরের কোশ্চেন। মাদ্রাজ মহাজন সভা, এই মাদ্রাজ মহাজন সভার প্রতিষ্ঠা কবে হয়? তো মাদ্রাজ মহাজন সভার প্রতিষ্ঠা হয় 1884 সালে। কে প্রতিষ্ঠা করেন? তিনজন মিলে প্রতিষ্ঠা করেন। তিনজনের নামটা মাথায় রাখবে একটু কষ্ট করে। এদের নাম হলো, একজনের নাম হলো পল্লভী আর নাইডু। নামগুলো অনেক বড় বড়। পল্লভী আর নাইডু টাইটেলটা অবশ্যই মাথায় রাখবে। সেকেন্ড জন হলেন আর.এস. রামাস্বামী। আর.এস. রামাস্বামী মুদালিয়ার। আর থার্ড ব্যক্তি হলেন পানাপাক্কাম। পানাপাক্কাম আনাদচার্লু। তো এই তিনজন মিলে মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠা করে এবং এই মহাজন সভা 1884 সালে প্রতিষ্ঠা হওয়ার অর্থ কি? ইংরেজদের বিরুদ্ধে তাদের হচ্ছে লড়াই চলছিল। ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের যে কর নিচ্ছে সেই করের বিরুদ্ধে, কর যাতে কম নেয় তার বিরুদ্ধে কিন্তু তারা এই মহাজন সভাটা কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছিল। তো যাই হোক, চলে আসো পরের কোশ্চেন। 2023 সালে মার্চ মাসে কোন দেশ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও যোগদান করেছে? তো 2023 মার্চ মাসে একটাই দেশ যোগদান করেছে। কে যোগদান করেছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনে? ইরান যোগদান করেছে। অর্থাৎ ইরান যোগদান করার পরে এসসিও এর বর্তমান মেম্বার কান্ট্রি সংখ্যা কতজন হয়ে গেছে? হয়ে গেছে 9 জন। তো এসসিও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, এখানে ফুল ফর্মটা লেখাই আছে। এর ইস্টাবলিশ কবে হয়েছিল? এর ইস্টাবলিশ হয়েছিল 2001 সালে। এই সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত চায়নাতে, বেইজিং। বেজিং চায়নাতে এর হেডকোয়ার্টার অবস্থিত। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের মেম্বার কান্ট্রি অলরেডি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়ানো হয়ে গেছে, কিভাবে মনে রাখতে হয়। আবারও রিভাইজ করিয়ে দিচ্ছি। মেম্বার কান্ট্রি বর্তমানে কটা? আগে ছিল 8টা, বর্তমানে ইরান যুক্ত হওয়ার পরে হয়ে গেছে কটা? হয়ে গেছে 9টা। তো 8 জনের নাম, ইরান তো তোমাদের মনে থাকছেই কারণ 2023 যুক্ত হয়েছে। তো বাকি যে 8টা মেম্বার কান্ট্রি আছে সেগুলোর নাম কিভাবে মাথায় রাখবে? বলে রেখেছিলাম যে ট্রাকে করে মাল কোথায় যাচ্ছে? ইন্ডিয়া থেকে যাচ্ছে পাকিস্তানে। তাহলে এখান থেকে ইন্ডিয়া পাকিস্তান তো হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এখানে টি ফর কি? টি ফর তাজিকিস্তান। টি ফর তাজিকিস্তান। তাহলে ফার্স্ট কান্ট্রি হলো তাজিকিস্তান। আর ফর হলো সেকেন্ড কান্ট্রি রাশিয়া। ইউ ফর হলো উজবেকিস্তান, থার্ড কান্ট্রি উজবেকিস্তান। সি ফর ফোর্থ কান্ট্রি হলো চায়না। কে ফর দুটো কান্ট্রি, একটা হলো ফিফথ কান্ট্রি, একটা হলো কাজাকস্তান। আর সিক্সথ কান্ট্রি হলো, কে থেকে দুটো কান্ট্রি মাথায় রাখবে, একটা হলো কাজাকস্তান আর একটা হলো কিরগিজস্তান। একটা কাজাকস্তান আর একটা হলো কিরগিজস্তান। তাহলে এখানে 6টা কান্ট্রি হয়ে গেল। 7 নম্বর কান্ট্রি হলো ইন্ডিয়া, 8 নম্বর কান্ট্রি হলো পাকিস্তান, আর 9 নম্বর কান্ট্রি, নাইন্থ যে কান্ট্রিটা নতুন অ্যাড হয়েছে, নাইন্থ কান্ট্রি সেটা কি? সেটা এক্ষুনি বললাম, কোশ্চেনেই ছিল, ইরান। তাহলে এসসিও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের কটা মেম্বার কান্ট্রি এখন বর্তমানে? বর্তমানে 9টা কিন্তু মেম্বার কান্ট্রি। এই এসসিও অর্থাৎ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের যে মিটিংটা সেটা 2023
আয়োজক দেশ কে ছিল? আয়োজক দেশ ছিল ইন্ডিয়া। ইন্ডিয়া এই মিটিংটাকে কিন্তু ভার্চুয়ালি আয়োজন করেছিল। তো কোশ্চেন দেবে যে ইন্ডিয়া কিভাবে এই মিটিংটা আয়োজন করেছে? তো ইন্ডিয়া ভার্চুয়ালি এই মিটিংটা আয়োজন করেছে। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে 2023-এ কততম সংস্করণ ছিল? তো মনে রাখা খুব সহজ, 2023 তার মানে 23তম সংস্করণ ছিল, 23rd এডিশন ছিল এই বছর। এবং এর আগের বছর 2023 তো ইন্ডিয়া আয়োজন করেছে। যদি কোশ্চেন দেয় যে 22তম মানে এর আগের বছর সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের মিটিং কোথায় হয়েছিল, দিতেই পারে কোশ্চেন। তো এটা আয়োজন হয়েছিল সামারকান্দে। সামারকান্দ কোথায় অবস্থিত? সামারকান্দ উজবেকিস্তান, উজবেকিস্তানে অবস্থিত। আর এর পরবর্তীটা অর্থাৎ 2024 সালে 24th যে সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের মিটিংটা হবে, সেটা কোথায় আয়োজন করা হবে? সেটা আয়োজন করা হবে কাজাকস্তান, কাজাকস্তানে। এছাড়া এখান থেকে আরেকটা কারেন্ট ফ্যাক্ট রিলেট করিয়ে দিই, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে অলরেডি পড়িয়েছি। এই যে 2024 সালে যে আয়োজন হবে মিটিংয়ের সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের, এই মিটিংয়ে আরও আরেকটা দেশ কিন্তু অ্যাড হতে চলেছে। অর্থাৎ এই এসসিএর মেম্বার হতে চলেছে, 10ম মেম্বার হতে চলেছে। সেটা কি? সেটা হলো বেলারুশ। তো কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখনো অ্যাড হয়নি, অ্যাড হতে চলেছে 2024-এর মিটিংয়ে। তো এই ফ্যাক্টগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কোশ্চেন পাবে। চলে আসো পরের কোশ্চেন, নিচের কোনটি সঠিক? তো এর মধ্যে সঠিক যেটা সেটা আমি বলেই দিচ্ছি। সঠিক হলো অপশন সিতে যেটা আছে, মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের কার্যকর পরিধিকে সংকুচিত করে, কিন্তু নির্দেশ মূলক নীতিগুলো অর্থাৎ ডিপিএসপি কার্যের পরিধিকে, রাষ্ট্রের কার্যের পরিধিকে বিস্তৃত করে। তো এখানে মৌলিক অধিকার আর ডিপিএসপির প্রসঙ্গ যেহেতু এসে, এদের উপরে কিছুটা ডিসকাস আমি এখান থেকে করে দিচ্ছি। এফডি মানে কি? এফডি মানে ফান্ডামেন্টাল ডিউটিস। এই যে ফান্ডামেন্টাল ডিউটিস, এটার কথা বলা আছে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে? বলা আছে আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35-এর মধ্যে। এই ফান্ডামেন্টাল রাইট কততম পার্টে আলোচনা করা আছে? এটা আলোচনা করা আছে পার্ট নাম্বার 3-তে। এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে এই যে ফান্ডামেন্টাল রাইট, এই ফান্ডামেন্টাল রাইটকে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে আমেরিকান সংবিধান থেকে, অর্থাৎ ইউএস এর সংবিধান থেকে ফান্ডামেন্টাল রাইটটা নেওয়া হয়েছে। এবার চলে আসো ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্রের নীতি নির্দেশকমূলক নীতি। এই ডিপিএসপিটা কত আর্টিকেল থেকে কত আর্টিকেলের মধ্যে আলোচনা করা আছে? এটা আলোচনা করা আছে 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে। কত পার্টে এর আলোচনা করা আছে? আলোচনা করা আছে পার্ট 4-এ কিন্তু এই ডিপিএসপির ব্যাপারে আলোচনা করা আছে। এখান থেকে বহুবার যে কোশ্চেনটা দিয়েছে, ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। চলে আসো পরের কোশ্চেনে, ত্রয়োদশ অর্থ কমিশনের সময়কাল, নির্ধারিত সময়কাল কোনটা? তো ত্রয়োদশ যে অর্থ কমিশনের সময়কালটা ছিল, সেটা কোন সময়কাল? 2010-এর 1 এপ্রিল থেকে 31 মার্চ 2015 পর্যন্ত। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। 13th ফাইন্যান্স কমিশনের সময়কাল কি ছিল? 1 এপ্রিল 2010 থেকে 31 মার্চ 2015 পর্যন্ত। চলে আসো পরের কোশ্চেন, বক্সিং খেলা হয় কোথায়? লিঙ্ক, রিং, ডায়মন্ড না পিচে? তো বক্সিং অবভিয়াসলি রিং এর মধ্যে খেলা হয়, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, প্রবাহ পথ অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলোকে কত ভাগে ভাগ করা হয়? তো প্রবাহ পথ অনুসারে এখানে বলেই দিয়েছে, প্রবাহ পথ অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। দুটো ভাগ কি কি? একটা ভাগ হলো পশ্চিম বাহিনী, পূর্ব বাহিনী, একটা হলো পূর্ব বাহিনী, আর একটা হলো কি? আর একটা হলো পশ্চিম বাহিনী নদী। তো একটা হলো পশ্চিম বাহিনী, আর একটা হলো কি? আর একটা হলো পূর্ব বাহিনী। তো এখান থেকে কোশ্চেন দেয় তোমাদের যে এর মধ্যে কোন নদীটা পূর্ব বাহিনী নদী, বা এর মধ্যে কোন নদীটা পশ্চিম বাহিনী নদী। তো এখানে আমি এক্সাম্পল কিছু লিখে দিচ্ছি। তো ফার্স্ট লেখো গোদাবরী,
কি বললাম? গোদাবরী হলো পূর্ব বাহিনী নদী। গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী, সুবর্ণরেখা। এই প্রত্যেকটা নদী কিন্তু পূর্ব বাহিত নদী এবং এই প্রত্যেকটা নদী পূর্ব দিকে বয়ে এসে এরা কোথায় পড়েছে? এটা পড়েছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে এরা পড়েছে। আর পশ্চিম বাহিনী নদীর এক্সাম্পল লিখে নাও। পশ্চিম বাহিনী নদীর এক্সাম্পল হলো নর্মদা, পশ্চিম বাহিনী নদীর এক্সাম্পল হলো তাপ্তি। এই নদীগুলো কি হয়েছে? এই নদীগুলো উৎপত্তি হয়ে পশ্চিম দিকে বয়ে গেছে এবং পশ্চিম দিকে বয়ে এরা কোথায় পড়েছে? এরা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে, গ্রস্ত উপত্যকা এর মধ্যে দিয়ে এরা বাহিত হয়ে পড়েছে কোথায়? পড়েছে এরা আরব সাগরে এরা পতিত হয়েছে। তো এখান থেকে কোশ্চেন দেয় তোমাদের, এখানে গ্রস্ত উপত্যকা থেকে একটা প্রসঙ্গ মনে আসলো যে এর মধ্যে কোন নদীটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে বাহিত হয়েছে? তো নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে বাহিত হয়েছে। বহুবার কোশ্চেনটা দিয়েছে, কোশ্চেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যে কোশ্চেনটা কারেকশন করার কথা বললাম অবশ্যই কিন্তু কারেকশন করে নেবে। সেট 2তে কিন্তু ভুল ছিল একটুখানি, সেটা কারেকশন করে নেবে। তো আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের দেখার জন্য বলো, দেখতে বলো। যদি ভালো লাগে তারা দেখবে, না ভালো লাগলে দেখবে না। কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ক্লাসগুলোর লিঙ্ক শেয়ার করবে এবং তাদেরকে দেখার কথা বলবে অন্তত একবার। তাদের ভালো লাগলে তারা দেখবে, না ভালো লাগলে তারা দেখবে না। তো যাই হোক, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।